গল্পের রাজপ্রাসাদে আজ থেকে শুরু হলো রবি পক্ষের। এই উপলক্ষে আমরা আজ থেকে মে মাসের প্রতি শনিবার আপনাদের সামনে নিয়ে আসব রবি ঠাকুরের লেখা গল্প আর তার অনুষঙ্গ। আজ তার প্রথম নিবেদন তোতা কাহিনী এবং পাঠ সুদীপ দে, শব্দ সংযোজনা ও সম্পাদনা অরিন্দম দত্ত। এক যে ছিল পাখি, সে ছিল মূর্খ। সে গান গাইত, শাস্ত্র পড়িত না, লাফাইত, উড়িত, জানিত না কায়দা কানুন কাকে বলে। রাজা বলিলেন, এমন পাখি তো কোনো কাজে লাগে না, অথচ বনের ফল খাইয়া রাজহাটে ফলের বাজারে লোকসান ঘটায়। মন্ত্রীকে ডাকিয়া বলিলেন, পাখিটাকে শিক্ষা দাও। রাজার ভাগিনাদের উপর ভার পড়িল পাখিটাকে শিক্ষা দিবার। পণ্ডিতেরা বসিয়া অনেক বিচার করিলেন। প্রশ্নটা এই, উক্ত জীবের অবিদ্যার কারণ কি? সিদ্ধান্ত হইল, সামান্য খড়কুটা দিয়া পাখি যে বাসা বাঁধে, সে বাসায় বিদ্যা বেশি ধরে না। তাই সকলের আগে দরকার ভালো করিয়া খাঁচা বানাইয়া দেওয়া। রাজপণ্ডিতেরা দক্ষিণা পাইয়া খুশি হইয়া বাসায় ফিরিলেন। শ্যাকরা বসিল সোনার খাঁচা বানাইতে। খাঁচাটা হইল এমন আশ্চর্য যে দেখিবার জন্য দেশ বিদেশের লোক ঝুঁকিয়া পড়িল। কেহ বলে শিক্ষার একেবারে হদ্দমুদ্দ, কেহ বলে শিক্ষা যদি নাও হয়, খাঁচা তো হইল, পাখির কি কপাল। শ্যাকরা থলি বোঝাই করিয়া বকশিস পাইল। খুশি হইয়া সে তখনই পাড়ি দিল বাড়ির দিকে। পণ্ডিত বসিলেন পাখিকে বিদ্যা শিখাইতে। নস্য লইয়া বলিলেন, অল্প পুঁথির কর্ম নয়। ভাগিনা তখন পুঁথি লেখকদের তলব করিলেন। তারা পুঁথির নকল করিয়া এবং নকলের নকল করিয়া পর্বত প্রমাণ করিয়া তুলিল। যে দেখিল সেই বলিল, সাবাস, বিদ্যার ধরে না। লিপিকারের দল পারিতোষিক লইল বলদ বোঝাই করিয়া। তখনই ঘরের দিকে দৌড় দিল। তাদের সংসারে আর টানাটানি রহিল না। অনেক দামের খাঁচাটার জন্য ভাগিনাদের খবরদারি সীমা নাই। মেরামত তো লাগিয়াই আছে। তারপরে ঝাড়া মোছা পালিশ করার ঘটা দেখিয়া সকলেই বলিল, উন্নতি হইতেছে। লোক লাগিল বিস্তর, এবং তাদের উপর নজর রাখিবার জন্য লোক লাগিল আরও বিস্তর। তারা মাস মাস মুঠা মুঠা তংখা পাইয়া সিন্দুক বোঝাই করিল। তারা এবং তাদের মামাতো খুড়তুতো ভাইরা খুশি হইয়া কোঠাবালাখানায় গদি পাতিয়া বসিল। সংসারে অন্য অভাব অনেক আছে, কেবল নিন্দুক আছে যথেষ্ট। তারা বলিল, খাঁচাটার উন্নতি হইতেছে, কিন্তু পাখিটার খবর কেহ রাখে না। কথাটা রাজার কানে গেল। তিনি ভাগিনাকে ডাকিয়া বলিলেন, ভাগিনা, এ কি কথা শুনি? ভাগিনা বলিল, মহারাজ, সত্য কথা যদি শুনিবেন তবে ডাকুন শ্যাকরাদের, পণ্ডিতদের, লিপিকরদের, ডাকুন যারা মেরামত করে এবং মেরামত তদারক করিয়া বেড়ায়। নিন্দুকগুলো খাইতে পায় না বলিয়া মন্দ কথা বলে। জবাব শুনিয়া রাজা অবস্থাটা পরিষ্কার বুঝিলেন, আর তখনই ভাগিনার গলায় সোনার হার চড়িল। শিক্ষা যে কি ভয়ঙ্কর তেজে চলিতেছে, রাজার ইচ্ছা হইল স্বয়ং দেখিবেন। একদিন তাই পাত্র মিত্র অমাত্য লইয়া শিক্ষাশালায় তিনি স্বয়ং আসিয়া উপস্থিত। দেউড়ির কাছে অমনি বাজিল শাঁখ, ঘণ্টা, ঢাক, ঢোল, কাড়া, নাকাড়া, তুরি, ভেরি, দামামা, কাঁসি, বাঁশি, কাঁসর, খোল, করতাল, মৃদঙ্গ, জগঝম্প। পণ্ডিতেরা গলা ছাড়িয়া টিকি নাড়িয়া মন্ত্রপাঠে লাগিলেন। মিস্ত্রি, মজুর, শ্যাকরা, লিপিকর, তদারক নবিশ আর মামাতো, পিস্তুত এবং মাস্তুত ভাই জয়ধ্বনি তুলিল। ভাগিনা বলিল, মহারাজ, কাণ্ডটা দেখিতেছেন? মহারাজ বলিলেন, আশ্চর্য, শব্দ কম নয়। ভাগিনা বলিল, শুধু শব্দ নয়, পিছনে অর্থও কম নাই। রাজা খুশি হইয়া দেউড়ি পার হইয়া যেই হাতিতে উঠিবেন, এমন সময় নিন্দুক ছিল ঝোপের আড়ালে গা ঢাকা দিয়া। সে বলিয়া উঠিল,
মহারাজ, পাখিটাকে দেখিয়াছেন কি? রাজার চমক লাগিল, বলিলেন, ওই যা, মনে তো ছিল না, পাখিটাকে দেখা হয় নাই। ফিরিয়া আসিয়া পণ্ডিতকে বলিলেন, পাখিকে তোমরা কেমন শেখাও তার কায়দাটা দেখা চাই। দেখা হইল, দেখিয়া বড় খুশি। কায়দাটা পাখিটার চেয়ে এত বেশি বড় যে পাখিটাকে দেখাই যায় না, মনে হয় তাকে না দেখিলেও চলে। রাজা বুঝিলেন আয়োজনের ত্রুটি নাই, খাঁচায় দানা নাই, পানি নাই, কেবল রাশি রাশি পুঁথি হইতে রাশি রাশি পাতা ছিঁড়িয়া কলমের ডগা দিয়া পাখির মুখে ঠাসা হইতেছে। গান তো বন্ধই, চিৎকার করিবার ফাঁকটুকু পর্যন্ত বোঝা, দেখিলে শরীরে রোমাঞ্চ হয়। এবার রাজা হাতিতে চড়িবার সময় কানমলা সর্দারকে বলিয়া দিলেন, নিন্দুকের যেন আচ্ছা করিয়া কান মুলিয়া দেওয়া হয়। পাখিটা দিনে দিনে ভদ্রদস্তুর মতো আদমরা হইয়া আসিল। অভিভাবকেরা বুঝিল বেশ আশাজনক, তবু স্বভাব দোষে সকালবেলার আলোর দিকে পাখি চায় আর অন্যায় রকমের পাখা ঝটপট করে। এমনকি এক একদিন দেখা যায় সে তার রোগা ঠোঁট দিয়া খাঁচার শলা কাটিবার চেষ্টায় আছে। কোতোয়াল বলিল, এ কি বেয়াদবি! তখন শিক্ষামহলে হাপর হাতুড়ি আগুন লইয়া কামার আসিয়া হাজির। কি দমাদ্দম পিটানি! লোহার শিকল তৈরি হইল, পাখির ডানাও গেল কাটা। রাজার সম্বন্ধীরা মুখ হাঁড়ি করিয়া মাথা নাড়িয়া বলিল, এ রাজ্যে পাখিদের কেবল যে আক্কেল নাই তা নয়, কৃতজ্ঞতাও নাই। তখন পণ্ডিতেরা এক হাতে কলম এক হাতে সড়কি লইয়া এমন কাণ্ড করিল যাকে বলে শিক্ষা। কামারের পশার বাড়িয়া কামারগিন্নির গায়ে সোনাদানা চড়িল এবং কোতোয়ালের হুঁশিয়ারি দেখিয়া রাজা তাকে শিরোপা দিলেন। পাখিটা মরিল, কোন কালে যে কেউ তা ঠাহর করিতে পারে নাই। নিন্দুক লক্ষ্মী ছাড়া রটাইল, পাখি মরিয়াছে। ভাগিনাকে ডাকিয়া রাজা বলিলেন, ভাগিনা, এ কি কথা শুনি? ভাগিনা বলিল, মহারাজ, পাখিটার শিক্ষা পুরা হইয়াছে। রাজা শুধাইলেন, ও কি আর লাফায়? ভাগিনা বলিল, আরে রাম, আর কি ওড়ে? না। আর কি গান গায়? না। দানা না পাইলে আর কি চেঁচায়? না। রাজা বলিলেন, একবার পাখিটাকে আনো তো দেখি। পাখি আসিল, সঙ্গে কোতোয়াল আসিল, পাইক আসিল, ঘোড়সওয়ার আসিল। রাজা পাখিটাকে টিপিলেন, সে হাঁ করিল না, হুঁ করিল না, কেবল তার পেটের মধ্যে পুঁথির শুকনো পাতা খসখস গজগজ করিতে লাগিল। বাহিরে নববসন্তের দক্ষিণ হাওয়ায় কিশলয়গুলি দীর্ঘ নিঃশ্বাসে মুকুলিত বনের আকাশ আকুল করিয়া তুলিল। কেন লিখলেন রবীন্দ্রনাথ এই কাহিনী? এর উৎস সন্ধান করতে গেলে আমাদের চলে যেতে হবে কবির ছেলেবেলায়। 4 বছর বয়সে পা দেওয়ার আগেই রবীন্দ্রনাথের পড়াশুনো শুরু হয়। রবীন্দ্রনাথের ঠিক ওপরের দাদা সোমেন্দ্রনাথ আর বড়দি সৌদামিনীর ছেলে ভাগ্নে সত্যপ্রসাদ তার থেকে দুজনেই প্রায় 2 বছরের বড়। 3 জনে একসঙ্গেই থাকেন সর্বক্ষণ। তাই তাদের সঙ্গে কতকটা দলে পড়েই পড়াশুনো শুরু, আর প্রথম থেকেই পড়াশুনো সম্পর্কে মোহভঙ্গের সূত্রপাত। যে গুরুমশায়ের কাছে তার শিক্ষার শুরু, তিনি মাধবচন্দ্র মুখোপাধ্যায়, বর্ধমানের লোক। থাকতেন ঠাকুরবাড়িতেই 4 টাকা মাস মাইনের গৃহশিক্ষক হিসেবে। জোড়াসাঁকোর ঠাকুর দালানে বসত এই পাঠশালা। পাড়া প্রতিবেশীদের ছেলেপুলেরাও যোগ দিত এই পাঠশালে। পণ্ডিত মশাই যেন সাক্ষাৎ যমদূত। সেকেলে পণ্ডিতের আদর্শ উদাহরণ। গায়ের রং মিশকালো, খ্যাংরা কাঠির মতো কাঁচা পাকা ঝোড়ো গোঁ। তাকে কেউ কোনোদিন হাসতে দেখেনি। একগাছি ছোট বেদ ছিল তার প্রায় সর্বক্ষণের সঙ্গী। পুকুর ঘাটে স্নান করার সময় নিজের সঙ্গে সেটিকেও সযত্নে তেল মাখাতেন। অপরাধে বা বিনা অপরাধে যখন তখন ছাত্রদের পিঠে সেই বেতের তীব্রতা পরখ করতেন তিনি, আর সেই সঙ্গে গুটি কয়েক বাছাই করা গালাগালি। পণ্ডিত মশায়ের এই বেত্রহস্ত মূর্তিটি কবি ধরে রেখেছেন শিশু কাব্যগ্রন্থে পুরনো বট কবিতায়। ওখানেতে পাঠশালা নেই, পণ্ডিত মশাই, বেতে হাতে নাইকো বসে মাধব গোসাই। কবির প্রথম স্কুল যাওয়ার কাহিনীটিও বেশ মজাদার। প্রথম যখন সোমেন্দ্রনাথ আর সত্যপ্রসাদ জুড়ি গাড়িতে চেপে স্কুলে গেল, বালক রবি সেখানে ঠাঁই হল না, কারণ সে তখন নেহাতি শিশু।
প্রচুর কান্নাকাটি করেও বাড়ির বড়দের অনুমতি আদায় করা গেল না। ওদিকে দাদা আর ভাগ্নে রোজ স্কুল থেকে ফিরে তাদের যাত্রাপথের নানা কাল্পনিক রোমহর্ষক কাহিনী শোনায়। জন্মস্তক বাড়ির বাইরে পা না রাখা রবির মন ছটফটিয়ে ওঠে। রোজ কান্নাকাটি লেগেই থাকে। শেষে একদিন মাধব গোসাই তার স্কুল যাওয়ার মোহভঙ্গ করার জন্য এক প্রবল চড় কষিয়ে বললেন, আজ যেমন স্কুল যাওয়ার জন্য কেঁদে ভাসাচ্ছ, একদিন না যাওয়ার জন্য এমনি করেই কাঁদতে হবে। শেষমেশ অবশ্য শিশুকণ্ঠের কান্নারই জয় হল। 1865 সালে 3 বছর 10 মাস বয়সে বালক রবিকে ভর্তি করা হলো ক্যালকাটা ট্রেনিং একাডেমিতে। সোমেন্দ্রনাথ আর সত্যপ্রসাদ ভর্তি হয়েছিলেন ওরিয়েন্টাল সেমিনারি স্কুলে। সেখানে ছাত্রনিগ্রহের কথা শুনে রবীন্দ্রনাথের সঙ্গে তাদেরও স্কুল বদল করা হলো। এখানকার পড়াশোনার পরিবেশ বলতে কবির মনে ছিল শাসনের অনুষঙ্গগুলো। যেমন কেউ পড়া না পারলে তাকে দাঁড় করিয়ে প্রসারিত হাতে অনেকগুলো স্লেট চাপিয়ে দেওয়া হতো। তাই স্কুলে শাসিত ছাত্র বাড়িতে ফিরে শাসক শিক্ষকের ভূমিকায় অবতীর্ণ হতো। বারান্দার মুখ রেলিংগুলো ছিল তার ছাত্র। তার ছড়ির আঘাতে দু একটা কাঠের গরাদ নড়বড়ে হয়ে গিয়েছিল। শিক্ষাদানের এই পাশবিক পদ্ধতি তাকে ক্রমশ বিদ্যালয় বিমুখ করে তুলল। ফলে ক্যালকাটা ট্রেনিং একাডেমিতে রবীন্দ্রনাথ আর তার সহসাথীদের পঠনকাল খুব দীর্ঘ হয়নি। এবার তাদের ভর্তি করা হলো ক্যালকাটা গভর্নমেন্ট পাঠশালায়, যার আরেক নাম ক্যালকাটা মডেল স্কুল। সেখানে প্রতিদিন ক্লাস আরম্ভ হওয়ার আগে ছাত্ররা সমবেত সুরে ইংরেজি কবিতা আওড়াত। ফলো মি ফুল অব গ্লি সিঙ্গিং মেরিলি মেরিলি মেরিলি। আর সেটাই বালকদের মুখে ইংরেজি শব্দের ভয়ানক রূপান্তরে হয়েছিল কলকি পুলকি সিঙ্গেল মেলালিং মেলালিং মেলালিং। শিক্ষাদানের এই অদ্ভুত পদ্ধতি সম্পর্কে কবি পরবর্তী সময়ে বলেছেন, যে জিনিসটা পাতে পড়লে উপাদেয়, সেইটাই মাথায় পড়লে গুরুতর হয়ে ওঠে। ভাষা শেখানোর জন্য খটোমটো কাব্য পড়ানো অনেকটা তরোয়াল দিয়ে দাড়ি কামানোর মতো হয়ে যায়। তাতে যেমন তরোয়ালের মর্যাদাহানি হয়, তেমনি গাল দুটিরও সমূহ ক্ষতির সম্ভাবনা। তাই কাব্য জিনিসটা সম্পূর্ণ কাব্যরসেই পরিপূর্ণ হওয়া উচিত। তাকে শব্দের কাঠিন্যে ভরে তুলে সরস্বতীকে তুষ্ট করা যায় না। নর্মাল স্কুলের অভিজ্ঞতা কবির জন্য খুব সুখকর হয়নি। সে সময়কার সমাজ ব্যবস্থাও তার জন্য কতকাংশে দায়ী। বাঙালি ছাত্রদের মধ্যে রেষারেষির অন্যতম কারণ ছিল সামাজিক বর্ণভেদ। প্রত্যেক বর্ণের পুরুষানুক্রমিক সামাজিক অবস্থা আর শিক্ষা দীক্ষায় তারতম্য তো ছিলই। উচ্চ আর নিম্নবর্গের মধ্যে বিদ্বেষের বিষ পারিবারিক সূত্রে অর্জন করত অনেক ছাত্রই। ব্রাহ্মণ কায়স্থ বৈদ্য সন্তান দরিদ্র পরিবার থেকে এলেও তাদের মধ্যে সাধারণ সভ্যতা শিষ্টাচার দেখা যেত। পক্ষান্তরে অপেক্ষাকৃত নিম্নবর্ণের অথচ ধনী পরিবারের সন্তানদের থেকে তেমনটা আশা করা যেত না। সমাজের যত রকম কুশিক্ষা তারা যেন জন্ম থেকেই অর্জন করত পারিবারিক পরম্পরায়। ব্যতিক্রম যে ছিল না তা নয়, তবু মোটের ওপর চিত্রটা হলো স্কুলের ছাত্ররা নিজেদের জাতের বাইরে অন্যদের বন্ধু হিসেবে গ্রহণ করা তো দূরস্থান, রীতিমতো হেয়জ্ঞান এবং শত্রুপক্ষই মনে করত। উঁচু ক্লাসের এরকম 5-6টি ছেলের নিয়মিত অত্যাচারে অতিষ্ঠ রবীন্দ্রনাথ একদিন স্কুল সুপারিনটেন্ডেন্ট গোবিন্দ মুখোপাধ্যায়ের কাছে অভিযোগ জানালেন। গোবিন্দ মুখুজ্জে সাতকড়ি দত্ত নামের অন্য এক শিক্ষকের কাছে কবির প্রতিভার কথা শুনেছিলেন। তিনি অভিযোগ শুনে ছাত্রদের আদর্শ ব্যবহার সম্পর্কে রবীন্দ্রনাথকে একটা কবিতা লিখে আনতে বললেন। পরদিন সদ্ভাব নাম দিয়ে একটা কবিতা লিখে গোবিন্দবাবুর কাছে জমা দিল কবি। তিনি রবীন্দ্রনাথকে ছাত্রবৃত্তির ক্লাসের সামনে দাঁড়িয়ে জোরে জোরে কবিতাটা পড়ার হুকুম দিলেন। এই কবিতা পাঠের ফল হলো উল্টো। যাদের উদ্দেশ্যে লেখা তাদের মধ্যে সদ্ভাবের কোনো লক্ষণই দেখা গেল না, বরং উৎপীড়নের মাত্রা কিছু বৃদ্ধি পেল। শিক্ষকদের অনেকের আচরণও ছিল ছাত্রদেরই মতন। একজন ছিলেন বাংলার শিক্ষক, নাম তার হরনাথ পণ্ডিত। ছাত্রদের কিম্ভূত নামকরণে তার মতো পারদর্শী কেউ ছিল না। সেই যার পর নাই বিব্রত বা লজ্জিত করার উপাধিটি সমস্ত স্কুলে প্রচারিত হতে সময় লাগত না। এমন কুৎসিত সব ভাষা ব্যবহার করতেন যে রবীন্দ্রনাথ তাঁর প্রতি অশ্রদ্ধায় ক্লাসে তিনি যা জিজ্ঞেস করতেন জানা থাকলেও তার উত্তরই দিতেন না। সে সময় তিনি একদম শেষ বেঞ্চে বসে
পৃথিবীর নানা দুরূহ বিষয় নিয়ে কল্পনার জগতে বিচরণ করতেন। পরিণত বয়সে কবি বলেছিলেন, আসলে শিক্ষা জিনিসটা অনেকটা আহারের মতো। শরীরে যেটা সহ্য হয় সেটাই ভালো, আর সব শরীরে সব কিছু সহ্য হয় না। আর প্রথম থেকেই মনটা যদি চলার শক্তি না পায়, সে আর কখনোই গতি লাভ করে না। বাঙালির ইংরেজি শিক্ষা অনেকটা ওই রকম। প্রথম কামড়েই দাঁত কপাটি নড়ে যায়, ব্যাকরণে বিষম লেগে নাকমুখ দিয়ে জল ঝরে, অবশেষে জোর করে নিয়মিত গিলতে গিলতে যখন অভ্যেসে পরিণত হয়, ততদিনে আসল খিদেটাই মরে গেছে। যে শিক্ষার প্রতি কবির অনীহা থেকে কথাগুলো বলা, তার থেকে কতটা শিক্ষা আমরা নিতে পেরেছি তা নিয়ে সন্দেহের অবকাশ থেকেই যায়। আজও আমাদের চারপাশে ব্যাঙের ছাতার মতো গজিয়ে ওঠা কিন্ডারগার্টেন স্কুলগুলোতেও কি একই পদ্ধতি অনুসরণ করা হয় না? চলতি কিছু ইংরেজি শব্দ মুখস্থ করিয়ে তাদের তথাকথিত শিক্ষিত শ্রেণীভুক্ত করার প্রথম সোপান পার করানো হয় না? নামেই তারা খেলা স্কুল, আসলে পাখি পড়ানোর পাঠশালা। তাই আজ যে কাহিনী দিয়ে রবিপক্ষের সূচনা করলাম, কবিগুরু রচিত সেই তোতা কাহিনী আজকের দিনেও একই রকম প্রাসঙ্গিক।